ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো জিউ লিউ ওভারলর্ড। এই ড্রামাটি সিলেক্ট করার কারণ হচ্ছে এই ড্রামাতে আমাদের সবার প্রিয় বাইলু রয়েছে। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে সিলভার সিটি নামে একটা শহর দেখানো হয় এবং বলা হয় সিলভার সিটি মূলত দুই ভাগে বিভক্ত, উত্তর সাইড এবং দক্ষিণ সাইড। এই দুই সাইডকে বিভক্ত করেছে মূলত ওয়ান হুয়া নামক এক জায়গা, যেখানে সাধারণত দুই সাইডের লোকেরাই আসা যাওয়া করে। দক্ষিণ সাইডকে বলা হয় লোয়ার ক্লাসদের জায়গা, যেটা গরিবদের এলাকা, যেখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং রিফিউজি। এখানে দুইটা গ্যাং রয়েছে, লংজু আর স্নেক গ্যাং। দুই গ্যাংয়ের মধ্যে অনেকদিন যাবৎ লড়াই হচ্ছে কে এই জায়গার লিডার হবে, এবং দুই গ্যাংয়ের লিডাররা সমঝোতা করে তারা ফেব্রুয়ারির 2 তারিখে ওয়ান হুয়াতে একটা প্রতিযোগিতা করবে এবং সেখানে যে জয়ী হবে সেই এখানকার লিডার হয়ে যাবে। একটু পর ওয়ান হুয়া এলাকা দেখানো হয়, যেখানে সবাই আলোচনা করছিল আজ প্রতিযোগিতায় কে জয়ী হবে। লঞ্জু গ্যাংয়ের দ্বিতীয় মাস্টার লিউ তার সকল লোকেদের নিয়ে যেখানে প্রতিযোগিতা হবে সেখানে যায়। একটু পর সেখানে স্নেক গ্যাংয়ের প্রধান চলে আসে, তার নাম চিয়ান। সে বলতে থাকে, আপনাদের লিডার এখনো কেন আসেনি, নাকি আবার ভয় পেয়ে পালিয়ে গেছে? লিউ এক লোককে জিজ্ঞেস করে মাস্টার কোথায়। সেই লোক বলে উনি এখনো ঘুম থেকে ওঠেনি। লিউ তখন তাকে এখনই নিয়ে আসতে বলে। তখন আমরা লঞ্জু গ্যাংয়ের লিডারকে দেখি, যার মুখ ঢাকা ছিল এবং সে এখনো ঘুমিয়েছিল। তাকে একটা পালকিতে চড়ানো হয়, এরপর কম্পিটিশনের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হচ্ছিল। এরপর আমাদেরকে উত্তর সাইডের কথা বলা হয়। সিলভার সিটি মূলত কাপড়ের জন্য অনেক বিখ্যাত, বিশেষ করে সিল্ক এবং স্যাটিন কাপড়ের জন্য। তার বেশিরভাগ উৎপাদন হয় এই উত্তর সাইডে। উত্তর সাইডকে বলা হয় আপার ক্লাস, যেখানে সব উচ্চবিত্ত লোকেরা বসবাস করে, রাজার বিভিন্ন অফিসিয়াল বা ধনী ব্যবসায়ীরা। এখানকার একটি খুবই জনপ্রিয় কারখানার নাম হলো সিনসিলু। আজ কয়েকটা কাপড়ের কারখানার মধ্যে একটা প্রতিযোগিতা হবে, সেখানে সিনসিলু থেকেও লোকেরা যাবে। এখানকার প্রধান মাস্টার তৈরি হয়ে বাইরে আসে, এর নাম চিনলু, এবং সেই এই ড্রামার নায়ক। তাকে দেখার জন্য বাইরে অনেক মেয়েরা ভিড় করেছিল। চিনলু কম্পিটিশনের উদ্দেশ্যে তার পালকিতে উঠে পড়ে। এরপর এদিকে চিনলুর গাড়ি, ওদিকে লঞ্জু গ্যাংয়ের মাস্টারের গাড়ি আসছিল। একটু পর লঞ্জু গ্যাংয়ের মাস্টারের গাড়ি থামে, কারণ তার বমি পেয়েছে। ওই সময় রাস্তার মাঝে গাড়ি থামানোর কারণে চিনলুর অ্যাসিস্ট্যান্ট ইয়ান আর লঞ্জু মাস্টারের জুনিয়র শাওয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। চিনলু গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্টে যায় কিছু খাবার আনার জন্য। এই ফাঁকে লঞ্জু মাস্টার নিজের গাড়িতে উঠতে চায়, তবে ভুল করে সে চিনলুর গাড়িতে উঠে পড়ে। ওই সময় চিনলু খাবার নিয়ে তার গাড়িতে ওঠে। এরপর তারা একটু সামনে গেলেই লঞ্জু মাস্টার চিনলুর হাত থেকে খাবার নিতে চাইছিল। চিনলু তখন তার হাত ধরে টান দেয়। ওই সময় প্রথমবার আমাদের লঞ্জু মাস্টারের চেহারা দেখানো হয়, যার নাম আওই। সে মূলত মাতাল ছিল। চিনলু বলছিল, কোথা থেকে ভিখারি আমার গাড়িতে এসেছে। সে এক লাথি দিয়ে আওইকে বের করে দেয়। শাও আওইকে নিয়ে তাদের পালকিতে চড়ায়। এরপরে এদের দুজনের পালকি একই প্যাভিলিয়নে আসে। নিচে পোশাকের প্রদর্শনী চলছিল, যেখানে বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যবসায়ীরা এসেছে। ইয়ান বলতে থাকে, আমাদের কারখানা নতুন একটা জিনিস লঞ্চ করেছে, সেটা হলো গোল্ডেন সিল্ক, যেটা সবাই দেখছিল এবং সবার কাছেই এটা অনেক ইউনিক মনে হয়। এদিকে আওই পানি খেয়ে কম্পিটিশনে আসে। চিয়ান তাকে দেখে বলে, তুমি লঞ্জু গ্যাংয়ের মাস্টার, একটা মেয়ে, তার উপর এত খাটো। আওই বেঞ্চের উপর বেঞ্চ রেখে উঠে বলে, এখন আর আমাকে খাটো মনে হচ্ছে না, তাই না? এদিকে চিনলু গোল্ডেন সিল্কের সেলাই করা একটা পোশাক পরে সেখানে আসে। পরে সেই পোশাকটা সেখানে রেখে দেওয়া হয়। সিনসিলু কারখানার ম্যানেজার শিয়ান এই পোশাক সম্পর্কে সবাইকে বলছিল। শিয়ান এই শহরের কমিশনারের মেয়ে। এদিকে এখানে এদের গেম শুরু হয়। চিয়ান বুঝতে পারে সে হেরে যাবে। তখন সে বলে, এত ছোট বাটিতে খেলা ভালো লাগছে না, পাত্র একটু বড় আনতে হবে। আওই এরপর বড় একটা পাত্রে গুটি ঘোরাতে শুরু করে। চিয়ান তার এক লোককে ইশারা দেয়, এতে সেই লোক আওইকে ল্যাং মারে। আওই তখন প্যাভিলিয়নের ভেতরে পড়ে যায়। তার উপরে সেই পোশাকটা পরতে থাকলে তার হাতে যেহেতু চাকু ছিল, পোশাকটা ছিঁড়ে যায়। চিনলু তাকে উঠিয়ে বুঝতে পারে আওয়ের জামার পেছনে একটা গোল ডিজাইন রয়েছে। সে তখন তাকে ওই পোশাকের পেছনে বেঁধে ফেলে। এরপর তার জামার ওই গোল অংশটুকু কেটে দেয় আর আওয়ের মুখে একটা কাপড় দিয়ে দেয়, যাতে সে কথা বলতে না পারে। এই ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর ছিল। সেখানকার সবাই বলছিল, চিনলু আসলেই খুব ভালো একজন কারিগর। বিদেশি কিছু সওদাগররা তাদেরকে বলে যায় কিছুদিনের মধ্যেই তারা তাদের কারখানা থেকে 30,000 গোল্ড সিল্কের পোশাক অর্ডার করবে। এদিকে সিটি গেট দিয়ে একটি ছেলে সিলভার সিটিতে এসেছে, তার নাম ঝো, এবং সে এই রাজ্যের ষষ্ঠ রাজকুমার। অন্যদিকে আওই বাধা অবস্থায় ছিল। চিনলু তার মুখ খুলতেই সে বলে, তাড়াতাড়ি আমার হাত খোলো, দেখো আমি তোমাকে কিভাবে শেষ করি।
চিনলু দেখতে পায় আওয়ির হাতে আঘাত লেগেছে, তাই সে হাতটা বেঁধে দেয়। আওয়ি ধীরে ধীরে বলছিল, অন্তত জানো যে মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। চিনলু বলে, তুমি ভুল বুঝো না, তোমার হাত থেকে কার্পেটে রক্ত পড়েছে, তাই তোমাকে কিন্তু ভর্তুকি দিতে হবে। আওয়ি সামনে গেলে শিয়ান বলে, ইয়ান, এই মাতালকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। আওয়ি রেগে বাইরে চলে আসে। শিয়ান চিনলুকে বলে, এখানে আসলে কি হচ্ছে? চিনলু বলে, পাশেই লোয়ার ক্লাস থেকে কিছু লোকেরা লিডার হওয়ার জন্য গেম খেলছে। শিয়ান বলে, ওদেরকে আজকের দিনেই আসতে হলো, ওদের জন্য আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো না। আওয়ির তখন মেজাজটা খুব খারাপ হয়ে যায়। এরপর সে কম্পিটিশনে যায়। সে চিয়ানকে বলে, দেখো আমরা যেহেতু গেম খেলছি, তাহলে তুমি বড় কিছু বাজি ধরো, আমি আমার সকল কিছু বাজিতে ধরতে রাজি আছি। চিয়ান বলে, আমিও আমার সকল ব্যবসা বাজি ধরলাম। আওয়ি তখন কতগুলো রেশম পোকা বের করে। সে বলে, এই রেশম পোকাগুলো তুমি বাইরে অর্ধেক দামে বিক্রি করছো, অথচ আমাদের কৃষকরা এত কষ্ট করছে, তোমাকে এটাকেও বাজিতে ধরতে হবে। চিয়ান রাজি হয়। এদিকে ওপর থেকে চিনলু এদেরকে দেখছিল। ইয়ান বলে, মাস্টার, এই লোকটা আপার ক্লাসে বিভিন্ন চোরা কারবারি করে রেশম পোকা পাচার করে। চিয়ান আওয়ির বিরুদ্ধে অনেকগুলো টাকা ধরে, তবে আওয়ি এত টাকা কোথায় পাবে? বাজি ধরতে হলে তাকে সমান সমান টাকা ধরতে হবে। তখন চিনলু এসে বলে, লঞ্জু মাস্টার, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে যা লাভ হবে তার অর্ধেক আমাকে দিতে হবে। আওয়ি বলে, তুমি আমাকে ডাকাতি করতে এসেছো, তুমি চলে যাও, আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। তবে সে বুঝতে পারছিল সেখানে আরও টাকা জমা দিতে না পারলে সে হেরে যাবে। তখন সে আবার চিনলুকে ডেকে আনে। চিনলু তার 5টা দোকান সেখানে বাজি ধরে, তাই এবার চিয়ানকে আরো বড় কিছু বাজিতে ধরতে হবে। সে এরপর তার সিল্কের টোকেন বাজি ধরে, যার সাহায্যে সে সকল সিল্ক বেচাকেনা করে। এটা দেখে চিনলু ভীষণ খুশি হয়, কারণ তার এটাই প্রয়োজন। আওয়ি একটা ছোট বাচ্চাকে ডেকে তাকে একটা রূপার মুদ্রা দিয়ে বলে, এটার বদলে তোমার এই বাটিটা আমাকে দিয়ে দাও, এটা দিয়ে তুমি নতুন বছরে কিছু পোশাক কিনে নিও। দেখা যায় সেখানে ঝো এসেছে এবং সে এদের খেলা দেখছিল। এরপর আওয়ি বলে, এই বাটিটা দিয়েই মূলত এখানে খেলা হবে, একজন এই বাটিটাকে ভাঙবে। এই বাটিটা জোর সংখ্যায় ভেঙেছে না বিজোড় সংখ্যায় ভেঙেছে সেটা যে বলতে পারবে সেই বিজয়ী হবে। চিয়ানের দলের একজন বাটিটা ভাঙে। চিয়ান বলে, জোর সংখ্যা। আওয়ি বলে, বিজোড় সংখ্যা। এরপর গুনে দেখলে দেখা যায় সেখানে 9টা টুকরো হয়েছে, মানে আওয়ি জিতে গেছে। আওয়ি বলতে থাকে, কিছু টাকা হয়েছে বলে এখন সবকিছু ভুলে গেছো? আমাদের গরিবদের প্রত্যেকের ঘরে এরকম লোটাস ফুলের একটা করে বাটি অবশ্যই আছে, যেখানে 9টা পাতা থাকে, অবশ্যই 9টাই টুকরো হবে। সবাই তখন হাতে তালি দেয়। ওই সময় চিনলু যে তার জিনিসগুলো নিয়ে চলে যায়। চিয়ান দেখতে পায় চিনলু দোকানের নাম করে যে কাগজ দিয়েছে আসলে এগুলো সব নকল, তাই তারা তো ভীষণ রেগে যায়। আওয়ি আর তার দলের লোকেরা তখন পালাতে শুরু করে। আওয়ি চিনলুকে ধরে ফেলে। তারা টাকাগুলো নিয়ে টানাটানি করতে থাকলে দুজনেই একটা ছোট ঘরে ছাদ ভেঙে নিচে পড়ে যায়। বাইরে শাও আর অন্যান্য লোকেরা ফাইট করছিল। তখন ইয়ান এসে শাওকে হেল্প করে। এদিকে ভেতরে এরা নড়াচড়া করতে থাকলে কিছু শব্দ হয়ে যায়। তখন চিয়ান এই ঘরে আসতে থাকলে এরা চুপ হয়ে যায়। চিনলু উপর থেকে একটা মাদুর দিয়ে দেয়। চিনলু ধীরে ধীরে ওয়াইনের জার রাখছিল, তবে এতেও একটু শব্দ হয়ে গেলে চিয়ান তলোয়ার বের করে উপর থেকে আঘাত করতে থাকে। এখানে এরা দুজন ভীষণ ভয় পাচ্ছিল। তবে তখন একজন লোক এসে বলে, চিয়ান মাস্টার, ভেতরে শুধুমাত্র আমার ওয়াইন রয়েছে, সেগুলো দয়া করে নষ্ট করবেন না। তাই চিয়ান তার লোকজন সহ চলে যায়। এদিকে এরা দুজন বেশ কাছাকাছি চলে আসে। চিনলু হঠাৎ একটু অসুস্থ হয়ে যায়। এই সুযোগে আওয়ি সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে ঝো কমিশনারের বাড়িতে এসেছে। কমিশনার বলে, আমি যদি আগে জানতাম আপনি আসবেন তাহলে আমি অনেক ভালো ব্যবস্থা করতাম। ঝো বলে, এত কিছু লাগবে না, এই যাত্রা আমি এসেছি কারণ এই শহরের ট্যাক্সের হিসাব মিলছে না, তাই তদন্ত করতেই আমি এসেছি। এরপর সে ভেতরে চলে যায়। অন্যদিকে এরা দুজন তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়ে। আওয়ি বলছিল, আচ্ছা তুমি তো এত ধনী মানুষ, তুমি কেন এই টাকাগুলোর পেছনে পড়ে আছো বলো তো? সত্যি কথা বলতে আমার টাকাগুলো খুব প্রয়োজন। তুমি জানো আমাদের গ্যাংয়ে কত বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে যাদের কোনো পরিবার নেই, তাদের মুখে একটু খাবার জোগাতে হয়। আমরা কত অসহায়। আমি একটা মেয়ে, অথচ সারাদিন ছেলেদের সঙ্গে সমান পাল্লা দিয়ে আমাকে ইনকাম করতে হয়। এসব শুনে চিনলু একটু চুপ হয়ে যায়। তখন আওয়ি তার হাত ধরে বলে, সত্যি বলতে আমি তোমাকে অনেক দিন থেকেই পছন্দ করি। এটা শুনে চিনলু একদম হতবাক হয়ে যায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় চিনলু গোসল করছে। তখন ইয়ান এসে বলে, আমরা এখনো আওয়ির কোনো খোঁজ পাইনি। তখন চিনলু মনে করে কাল আওয়ি তাকে ভালোবাসার কথা বলে আমি মিথ্যা বলেছি। এই বলে সে দৌড় দেয়। এদিকে স্নেক গ্যাংয়ের মাস্টার চিয়ান অনেক রেগে ছিল, কারণ আওয়ির কাছ থেকে এখনো ওইসব টাকা পয়সা উদ্ধার করা যায়নি। এদিকে আওয়ির গ্যাং অনেক বড়, তাই চিয়ানের লোকেরা তাদের সঙ্গে ফাইট করার সাহসও পাচ্ছে না। এরপর
ঝোকে তার সেবক লু বলে, কাল যে মেয়েটা গেমে জিতলো সে লঞ্জু গ্যাংয়ের মাস্টার, তার নাম আউই। তার সাথে যে ফর্সা করে ছেলেটা ছিল সে হলো শিনসিলু কারখানার মালিক চিনলু। তবে চিনলুর একটা সমস্যা আছে, সে মেয়েদের কাছে যেতে পারে না, মেয়েদের কাছে গেলেই তার মাথা ঘুরতে শুরু করে। ঝো অবাক হয়ে বলে, এটা আবার কি ধরনের রোগ? লু বলে, আউই উইউন প্যাভিলিয়নে থাকে, যে জায়গা আপনার খুব পছন্দের জায়গা। ঝো অবাক হয়ে বলে, আমার আবার পছন্দের জায়গা কি? তখন দেখানো হয় উইউন প্যাভিলিয়ন আসলে একটা ব্রথাল, তবে আউই এখানে শুধুমাত্র একটা রুম ভাড়া নিয়ে থাকে। এরপর রাতের বেলার সিন দেখানো হয়। একজন লোক একটা বক্স আরেকজন লোককে দিয়ে বলে, এই বক্সটা অনেক মূল্যবান, এটা শিনসিলুতে যাবে, তাই এটা সাবধানে নিয়ে যেও। এরপর পরদিন সেই বক্স আসে যার মধ্যে গোল্ডেন রেশম থাকার কথা, তবে চিনলো সেটা খুলে দেখে তার মধ্যে কিছুই নেই। তারা এরপর ঘরে চলে আসে আর সবাই মিলে হিসাব করছিল যে কোনো মূল্যে তাদেরকে গোল্ডেন রেশম খুঁজে বের করতে হবে, নয়তো তাদের লাখ লাখ টাকা লস হয়ে যাবে। তাই চিনলু যেখান থেকে গোল্ডেন রেশম এসেছে সেই সব জায়গায় খোঁজ নিতে বলে। এরপর ইয়ান এসে বলে, যে গাড়িতে করে গোল্ডেন রেশমের বক্স এসেছে ওই গাড়িতে এই কাপড়ের টুকরাটা ছিল। চিনলু বুঝতে পারে এই ধরনের কাপড় লোয়ার ক্লাসের লোকেরা পরে, তাই তারা লোয়ার ক্লাস কমিউনিটির একটা দর্জির কাছে যায় এবং এই কাপড়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, এই ধরনের কাপড় উইউন প্যাভিলিয়নের প্রধান। এইটুকু বলতেই চিনলু বলে, প্রধান নৃত্যশিল্পীর কাছে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। তারা চলে যায়, তবে আসলে ওই বৃদ্ধ বলতে চেয়েছিল উইউন প্যাভিলিয়নের প্রধান মালিকের কাছে এই কাপড় বিক্রি করা হয়েছে। এরপর চিনলু ইয়ানকে বলে এখানকার বেশিরভাগ জিনিসপত্র কোথায় সাপ্লাই হয় সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য, আর সে নিজে উইউন প্যাভিলিয়নে আসে। অন্যদিকে শাও বলছিল সে স্টোরি শুনতে যাচ্ছে। যাওয়ার আগে সে ঘরের বাইরে একটা ব্যানার টাঙিয়ে দিয়ে যায় যেখানে লেখা ছিল এই ম্যাডামের প্রাইস 1600 টাকা, মানে এটা সে দুষ্টামি করে করেছে। ভেতরে আউই গোসল করতে চলে যায়। ওই সময় চিনলু এই প্যাভিলিয়নের পেছন দিয়ে উপরে উঠে আসে এবং সে সরাসরি আউইর ঘরে এসেছে। শব্দ শুনে আউই বলে, শাও, তুমি না বললে গল্প শুনতে গিয়েছিলে, এর মধ্যে ফিরে আসলে কেন? চিনলু তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আউই উঠে শাওকে খুঁজছিল, ওই ফাঁকে চিনলু পালিয়ে যায়। আউই ঘরে একটা টোকেন পায়। অন্যদিকে শাও গল্প শুনছিল, তবে একজন লোক বলে যে এই গল্প ভালো না। শাও বলে, আপনার শুনতে ইচ্ছে না করলে চলে যান। সেই লোক তাকে মারতে চাইলে ইয়ান এসে ওই লোককে মেরে দেয়। ইয়ান বলতে থাকে, আজ আবার আমি তোমাকে বাঁচালাম, বলো তো তোমাদের এখানকার চোরা কারবারির জিনিসপত্র কোথায় বিক্রি হয়? শাও প্রচন্ড রেগে যায়। সে বলে, কিসের চোরা কারবারির জিনিস? সে তাকে মেরে চলে আসে। অন্যদিকে চিনলু আউইর ঘরের বাইরে উকি দিচ্ছিল। তখন ওই প্যাভিলিয়নের ওইরান সেখানে চলে আসে। সে বলতে থাকে, মাস্টার, আপনার কাকে প্রয়োজন আমাকে বলুন। সে তাকে একটা টাকা দেয়। তখন একটা মেয়ে এসে ওইরানের কানে কানে বলে, এই লোক আপার সোসাইটি থেকে এসেছে। ওইরান বলে, এই জন্যই তো এত দিমাগ। এরপর সে সকল মেয়েদের ডাক দেয়। চিনলু একটা একটা করে মেয়ে দেখে, তবে প্রত্যেককেই সে রিজেক্ট করে দেয়। ওই সময় আউই বাইরে ওইরানকে বলছিল, ভেতরে চিনলু এসেছে। তার কথা শুনলে মনে হয় কত যেন ভদ্র, অথচ এমন একটা জায়গায় এসেছে। তখনই ভেতরে কিছু শব্দ হলে ওইরান ভেতরে যায়। সে বলে, আপনার এতগুলো মেয়ের মধ্যে একটা মেয়েও পছন্দ হচ্ছে না? চিনলু বলে, এরা সব লো কোয়ালিটি, আমার জন্য আপনাদের সবচেয়ে হাই কোয়ালিটির মেয়েটা নিয়ে আসুন। তখন একটা মেয়ে বলে, সে কি আউইকে খুঁজছে নাকি? চিনলু বলে, আউইকে, তাকে নিয়ে আসুন। ওইরান বলে, আউই আমাদের এখানকার নয়, সে আলাদা। আপনি অন্য যে কোনো মেয়ের কথা বলতে পারেন, তবে আউই আসবে না। চিনলু একটা স্বর্ণমুদ্রা সেখানে রাখলে ওইরান আউইকে নিয়ে আসে। চিনলু আউইকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? আমি ভেবেছিলাম তুমি যেমনই হও অন্তত তুমি ভালো মেয়ে, আসলে তো তুমি একটা চরিত্রহীন মেয়ে। আউই বলে, আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তোমাদের মতো ছেলেদের যারা এক নম্বর একটা ভণ্ড। আমি খারাপ, তুমি কোথা থেকে ভালো? তুমি যদি এত ভালো হয়ে থাকো এরকম জায়গায় কেন এসেছো? চিনলু রেগে বলে, তুমি যদি আমার গোল্ডেন রেশম চুরি না করতে আমি কখনোই এরকম জায়গায় আসতাম না। তুমি তাড়াতাড়ি আমার গোল্ডেন রেশম দিয়ে দাও। আউই বলে, ফালতু কথা বন্ধ করো, চুরির মতো নোংরা কাজ আমি কখনোই করি না। এখানে এদের মধ্যে মারামারি লেগে যায়। আউই ওইরানকে ডাক দিয়ে বলে, আপু আমাকে বাঁচাও। তখন এরা সবাই সেই ঘরে চলে আসে। ওইরান চিনলুর উপর ভীষণ রেগে যায়। সে বলে, আপনি যতই ধনী হন না কেন, আপনি এখানে এসে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। আপনি খুব একটা চরিত্রবান নন। আমি একটু আগে দেখেছি আপনি লুকিয়ে আউইর ঘর থেকে বের হয়েছেন। আউই বলে, তার মানে তুমি লুকিয়ে আমার গোসল করা দেখছিলে? এটা তোমার? চিনলু বলে, তোমরা যেরকম ভাবছো সেরকম নয়, আমি কিছুই দেখিনি। তবে মেয়েরা ভীষণ রেগে যায় আর চিনলুকে মারতে মারতে বের করে দেয়। এদিকে শিয়ানের বাবা শিয়ানকে বলে, রাজকুমার ঝো আমাদের বাড়িতে এসেছে, তোমার উচিত তাকে সময় দেয়া। আজ তার জন্য আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে সেখানে যাব। শিয়ান
গোল্ডেন রেশম চুরি হওয়ার ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলতে চায়, তবে তার বাবা তার কথা শোনে না। এদিকে ইয়ান চিনলুকে বলে, আমি জানতে পেরেছি লোয়ার সোসাইটির লোকেরা জিনিসপত্র ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। ব্ল্যাক মার্কেটকে বলা হয় বড় বাজার। চিনলু বলে, তাহলে আমাদের সেখানেই যেতে হবে, কারণ হয়তো গোল্ডেন রেশম সেখানেই আছে। এদিকে কমিশনার শিয়ানকে নিয়ে ঝোয়ের সঙ্গে দেখা করতে এসেছে। ঝো বলে, আপনি জানেন আমি এবার ট্যাক্সের ব্যাপারে তদন্ত করতে এসেছি। এখানে আসার পর আমি একটা মেয়ে লিডারকে দেখতে পেলাম যে পুরো একটা গ্যাং চালাচ্ছে। কমিশনার বলে, আরে ওরা একদম নিচু জাতি, ওদেরকে নিয়ে ভাবার কিছু নেই। আপনি বরং আমার মেয়েকে দেখুন, আমার মেয়ে আজ আপনাকে পুরো শহরটা ভালো করে ঘুরে দেখাবে। একটু পর শিয়ান ঝোকে শহর ঘুরে দেখাচ্ছিল। ঝো বলে, আপনি কি বড় বাজার নামে কোনো বাজার চেনেন? শিয়ান বলে, বড় বাজার লোয়ার সোসাইটিতে আছে। আমি বলবো আপনার সেখানে যাওয়া ঠিক হবে না। ঝো বলে, আপনি তাহলে বাড়ি চলে যান, আমার একটু কাজ আছে। এই বলে সে তাকে পাঠিয়ে দিয়ে নিজে বড় বাজারের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে আউই বড় বাজারে এসেছে। সে ব্ল্যাক মার্কেটে কিছু কিনতে এসেছে। তখনই তারা সামনে চিনলুকে দেখতে পায়। আউই চলে যেতে চায়, তবে চিনলু তাকে আটকায়। সে বলে, দেখো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি শুধু জানতে এসেছি ব্ল্যাক মার্কেটের কোন জায়গায় আজকে নিলাম হবে, আমি সেখানে যেতে চাই। তবে আউই তো তাকে সেখানে নেবে না। তাই চিনলু পাশের দোকান থেকে একটা জিনিস তাকে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার ঘরে লুকিয়ে যাওয়া ঠিক হয়নি। আউই বলে, তুমি আমাকে এত কম দামি মনে করো? একটা কিছু গিফট দিয়ে দিলেই আমি খুশি হয়ে যাব। চিনলু তখন একটা জেট দেখালে আউই সেটা নিয়ে নেয়। এরপর আউইরা সামনে সামনে যাচ্ছিল আর এরা পেছনে আসছিল। তবে এরপর তারা দুজন দৌড় দেয়। এরা দুজন তাদেরকে হারিয়ে ফেলে। চিনলু তখন সেখানে পানি ঢেলে দেয়। আসলে যেই জেটটা সে আউইকে দিয়েছে তার ভেতর থেকে এক প্রকার লিকুইড বের হয়, যেটা এখন কালার বরণ করেছে। আর সেই রং দেখে দেখে তারা দুজন ওই গুহার ভেতর চলে যায় যেখানে আজ নিলাম হবে। আউই এখানে তাকে দেখে ভীষণ রেগে যায় আর সে বুঝতে পারে ওই জেলের কারণেই সে এখানে আসতে পেরেছে। তখনই স্নেক গ্যাংয়ের লোকেরা সেখানে চলে আসলে আউই ঝোয়ের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। ঝো তাকে ধরে রাখে। এরপর স্নেক গ্যাংয়ের লোকেরা চলে যায়। আউই তাকে সাহায্য করার জন্য ঝোকে ধন্যবাদ জানায় আর তার নাম জিজ্ঞেস করে। ঝো নিজের নাম বলে, তবে সে যে রাজকুমার এই কথা বলে না। এরপর নিলামে একটা মুকুট দেখানো হচ্ছিল। ওই সময় ঝোয়ের গার্ড লু কিছু একটা গন্ধ পায়। এদিকে ঝো আউইকে বলে, এই মুকুটটা আপনার মাথায় অনেক সুন্দর মানাবে, কারণ মুকুট তো রানীর মাথায় মানায়। আউই তার কথা শুনে অবাক হয়ে যায়। তখন লু এসে ঝোকে বলে, এখানে কেউ একজন এসেছে যার কাছে গোলমরিচ আছে। এটা শুনে সে একটু অবাক হয় আর তাড়াতাড়ি সেটা দেখতে চলে যায়। এরপর নিলামে একটা বক্স আনা হয়। চিনলু জানতো এটার মধ্যে গোল্ডেন রেশম রয়েছে, তাই সে সেটা কিনতে উঠে পড়ে। তবে তখন আউই সেখানে আসে। আউই বলে, মানে তুমি এত বড়লোক মানুষ, তোমার এই ছোট ছোট জিনিসের জন্য আমার সঙ্গে ঝগড়া না করলে হয় না? চিনলু বলে, তুমি ফালতু কথা বাদ দাও, নিলামে তুমি কখনোই আমার সঙ্গে জিততে পারবে না, আর আমি কখনোই আমার জিনিস অন্য কাউকে দেব না। আউইর ভীষণ মেজাজ খারাপ হয়। সে 20 টাকা বললে চিনলু 40 টাকা বলে। এরপর চিনলু একেবারে 500 টাকা বলে দেয়। আউই 1000 টাকা বলে। চিনলু এক লাফে 5000 টাকা বলে। শাও আউইকে বলে, আমাদের আর টাকা বাড়ানো ঠিক হবে না। তবে আউই বলছিল, আমি এই শয়তানটাকে জিততে দেখতে চাই না। সে 5001 টাকা বলে। চিনলু তখন 10,000 বলে। আউইর আর কিছু করার নেই। এরপর চিনলু সেটা কিনে নেয়। তারা যখন সেটা আলাদা নিয়ে যায় তখন তাদের একজন লোক এসে চিনলুকে বলে, গোল্ডেন রেশম হয়তো আউই চুরি করেছে, কারণ তার ঘরের একটা পোশাকের সঙ্গে ওই কাপড়ের মিল রয়েছে, যেটা ওই বক্সের সঙ্গে পাওয়া গেছে। চিনলু বলে, এই কারণেই তো আমি যেখানেই যাচ্ছি সেখানে এই মেয়েটা আমার সামনে পড়ছে। এরপর সে ওই বক্সটা খোলে, তবে দেখা যায় এর মধ্যে গোল্ডেন রেশম ছিল না। ভেতরে আউই বসেছিল। তখন এক বোবা মহিলা সেখানে আসে। সে ইশারায় কথা বলছিল, তবে আরেকজন লোক বলে দিচ্ছিল আসলে সে মহিলা কি বলতে চাইছে। সে বলছিল তার ছেলে দাচুন লঞ্জু গ্যাংয়ের হয়ে কাজ করে। গতকাল রাতে খাবার খাওয়ার সময় দুজন লোক তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তার ছেলে এখনো ফিরে আসেনি। আউই বলে, আপনি চিন্তা করবেন না, আমি আমার লোকজন পাঠাচ্ছি দাচুনকে খোঁজার জন্য। ওই সময় চিনলু সেখানে আসে। সেই বক্সের ভেতর যেটা পাওয়া গেছে সেটা দেখালে আউই বলে, ভাগ্য ভালো আমি এটা কিনিনি, 10,000 টাকা। এগুলো বলে তারা হাসাহাসি করছিল। চিনলু বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এরকম একটা ধোঁকাবাজ। গোল্ডেন রেশম চুরি করে আবার আমার কাছ থেকে 10,000 টাকা লুটে নিয়েছো। চুরির কথা শুনে শাও রেগে যায়। আউই বলে, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনলু তখন তার পোশাক দেখায়। সে বলে, হ্যাঁ এটা আমার গ্যাংয়ের পোশাক। তো তখন সেখানে থাকা লোকেরা বলছিল, তার মানে লঞ্জু গ্যাংয়ের লোকেরা চোর, আবার তারা স্বীকারও করে না। এজন্যই তো বলি একটা সামান্য মেয়ে এত বড় গ্যাংয়ের মাস্টার কি করে হয়। আউই তাদেরকে চুপ থাকতে বলে।
তখনই তারা দাচুনকে দেখতে পায়, যারা কিনা লুকিয়ে তাদেরকে দেখছিল। তারা দাচুনকে পিছু করে বাইরে চলে আসে। তবে তখন চিনলু আউইকে বেঁধে ফেলে। সে তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। আউই তখন জোকে দেখে চিৎকার করে বলে, আমাকে বাঁচাও। জো সেখানে গেলে চিনলু ঘুরে তাকাতে গিয়ে জো আর আউই অনেকটা কাছাকাছি চলে আসে। তবে এরপর আউইর ধাক্কা লেগে জো অজ্ঞান হয়ে যায়। তখন লু সেখানে আসে। এখানে সিন কাট হয়ে যায়। একটু পর দেখা যায় আউই আর চিনলু দুজনকেই জেলখানায় নিয়ে আসা হয়েছে। চিনলু বলে, আপনি ভুল মানুষকে ধরেছেন, এই মেয়েটা হলো মহিলা ডাকাত। আউই বলে, সত্যিই ভুল মানুষকে ধরেছেন, এই ছেলেটা দিনে দুপুরে মেয়েদের কিডন্যাপ করে। জেলার তাদের দুজনকে এক রুমে রাখতে বলে। সে বলছিল, তোমাদের সাহস তো কম না, ষষ্ঠ রাজকুমারকে অজ্ঞান করে ফেলেছো, এবার দেখো তোমাদের কি অবস্থা হয়। এরা দুজন তো ভীষণ অবাক হয়ে যায় যে জো আসলে ষষ্ঠ রাজকুমার। এদিকে শিয়ান ইয়ানের কাছে জানতে পারে চিনলু জেলখানায় বন্দি আছে। সে তখন তার বাবার কাছে যায় আর চিনলুর কথা জিজ্ঞেস করলে তার বাবা বলে, চিনলু আর আউই একসাথে জেলখানায় আছে। তোমাকে আমি বলেছিলাম ষষ্ঠ রাজকুমারের খেয়াল রাখতে, ষষ্ঠ রাজকুমার অসুস্থ। চিনলুর চিন্তা তুমি বাদ দাও। এদিকে জো লুয়ের সঙ্গে রাগারাগি করছিল যে তুমি কেন সবাইকে আমার পরিচয় বলে দিলে। সে বাইরে যেতে চাইছিল, তবে একজন সেবক তাকে আটকে দেয়। সে বলে, কমিশনার আপনাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে যেতে নিষেধ করেছে। জো প্রচণ্ড রেগে যায় আর কমিশনারকে এখন ডেকে আনতে বলে। তখন তার আউইর কথা মনে পড়ে, যাতে সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর কমিশনার জোয়ের কাছে আসে। জো বলে, দয়া করে আপনি আমাকে বলবেন যে আপনি কেন আমাকে বন্দি করে রেখেছেন। কমিশনার বলে, আপনি অসুস্থ হয়ে গেছেন, এটা কোনো ছোট ব্যাপার নয়, তাই এটা আমি আপনার মা অর্থাৎ রানীমাকে জানিয়েছি এবং সে আমাকে বলেছে আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ঘরেই থাকবেন। জো এখন আর কিছু বলতে পারে না, কারণ তার মায়ের আদেশ তাকে শুনতেই হবে। এদিকে জেলখানায় আউইর অনেক লোক আউইর সঙ্গে দেখা বাইরে বসেছিল। তারা বলছিল, মাস্টার, আপনার জন্য আমরা এত কিছু পেয়েছি, আপনাকে আমরা কিছু হতে দেব না। আপনার সঙ্গে এরকম একটা লোককে এক ঘরে রাখা কি ঠিক হলো? আউই চিনলুর পরিচয় দিয়ে বলে, উনি একজন ধনী মানুষ, তবে উনি জানে না টাকা কোথায় খরচ করতে হয়। চিনলু বলে, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কিছুক্ষণের মধ্যেই কেউ না কেউ আসবে আমাকে নিয়ে যেতে, কিন্তু তুমি আজীবন এখানে পড়ে থাকবে। ওইসব লোকেরা বলছিল, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কিছু হতে দেব না। আউই বলে, আমি অবশ্যই চিন্তা করছি না, কারণ আমি কিছু করিনি, আমি কেন শাস্তি পাবো। চিনলু এরপর সেখানে জায়গা ভাগ করে দিয়ে বলে, তুমি এই পারে আসবে না, কারণ চোরদের দেখলে আমার অ্যালার্জি হয়। আউই বলে, যখন প্রমাণ হবে আমি কিছুই করিনি, তখন সবার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। এরপরে চিয়ানকে দেখানো হয়, যার একজন লোক বলছিল চিনলু আর আউই একসাথে জেলে আছে। এরপর দেখানো হয় আসলে তারাই আউইর পোশাকের টুকরো বক্সের কাছে রেখেছিল, যাতে করে চিনলুর আউইর ওপর সন্দেহ হয়। এদিকে ইয়ান জেলখানার সামনে এসে দেখতে পায় শাও ভেতরে যেতে চাইছে, তবে গার্ড তাকে ভেতরে যেতে দিচ্ছে না। ইয়ান এরপর তাকে বোঝালে গার্ড তাদের ভেতরে যেতে দেয়। এরা দুজন তাদের দুই মাস্টারের জন্য খাবার নিয়ে এসেছে। ইয়ান বলে, মাস্টার, একজন সওদাগর আপনাকে ডেকেছে। চিনলু সেখানে যায়। সেই লোক বলে, দেখুন আপনি ব্যবসায় তো ভালো, তবে এখন এইসবের কারণে আপনার অনেক অসম্মান হচ্ছে, এতে করে ব্যবসারও একটু ক্ষতি হচ্ছে। চিনলু বলে, আমি জানি, তবে আমি এখান থেকে বের হয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করব। সেই লোক বলে, ঠিক করবেন, ঠিক আছে, তবে আমার হিসেবে আপনার কাস্টম সিল এখন অন্য কারো হাতে দিয়ে দেওয়া উচিত, যাতে ব্যবসায়ের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে শাও আউইকে বলে, দাচুন নিখোঁজ হয়েছে। দাচুন নিখোঁজ হয়েছে, ওই দিন গোল্ডেন রেশম হারিয়ে গেছে। সবাই ধারণা করছে সত্যি এটা তার কাজ। এদিকে চিনলু সেই লোককে বলে, আমি জানি আমার পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে, তবে সামনে আমার অনেকগুলো অর্ডার আছে। একবার গোল্ডেন রেশম পেয়ে গেলেই সব কিছু আগের মতো হয়ে যাবে, তাই আপনাকে চিন্তা করতে হবে না। এরপর সে ভেতরে চলে আসে। তখন তাদেরকে খাবার দেওয়া হয়। শাও আউইর জন্য সাধারণ খাবার এনেছিল, তবে ইয়ান চিনলুর জন্য অনেক দামি দামি খাবার এনেছিল। যেহেতু তারা ধনী, তারা তো দামি খাবারই খায়। এরপর শেষে ইয়ান আরেকটা খাবার বের করতে গিয়ে দেখে এটা সেই খাবার নয় যেটা সে এনেছে, তবে শাও সেই খাবারটা বের করে। তখন দেখানো হয় একটু আগে জেলখানায় আসার আগে শাও ইয়ানের ঝুড়ি থেকে সেই খাবারটা বদলে দিয়েছিল। ইয়ান বলে, কুৎসিত মেয়ে, তোমাকে আমি এনেছি আর তুমি এই কাজ করলে। শাও বলে, কুৎসিত? আমি কুৎসিত তাই বলে কি তুমি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকো?
এরপরে এদের যাওয়ার সময় হয়ে যায়। আওই শাওকে বলে দাচুনদের বাড়ির দিকে নজর রাখতে, কারণ সে অবশ্যই তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। অন্যদিকে চিনলু ইয়ানকে বলে তাদের কাস্টম সিল ভালো করে লুকিয়ে রাখতে, সেটা যেন কোনোভাবে এখন চুরি না হয়। এরপর এরা দুজনেই বাইরে চলে যায়। আওই তখন দেখিয়ে দেখিয়ে সেই খাবারটা খাচ্ছিল। অন্যদিকে শিয়ান এক সওদাগরের সঙ্গে দেখা করতে এসেছে, যে মূলত গোল্ডেন রেশম দূর থেকে আনতে পারবে। এই লোক কাজের বিনিময়ে শিয়ানকে অনেক ড্রিঙ্ক করতে বলে। এরপর সে তার হাত ধরতে চায়, তবে শিয়ান হাত সরিয়ে দিয়ে বলে আমি আশা করব আপনি আমার কথা রাখবেন। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন দাসী বলতে থাকে, এই লোকের কত বড় সাহস, সে আপনার হাতে হাত রেখেছিল, কত বড় অপমান। শিয়ান বলে এখন গোল্ডেন রেশম ছাড়া কোনোভাবেই চিনলু কোনো কাজ করতে পারবে না। আমি যদি তাকে সাহায্য করতে পারি তাহলে এই অপমান আমার কাছে কিছুই না। এদিকে দেখা যায় আউইর লোকেরা দাচুনের বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছিল। দাচুন যখন বাড়ির কাছে আসতে থাকে তখন স্নেক গ্যাংয়ের একটা ছেলে তাকে ধরে। দাচুন গোল্ডেন রেশম তাকে দিয়ে বলে, তুমি তো বলেছিলে এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিতে, তাহলে সেখানে আমাদের মাস্টার কি করে গেল? যাই হোক, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আমার কাছে এসো না। সেই ছেলেটা তখন বলে, তুমি একটু আমার সঙ্গে চলো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তবে সে তাকে সামনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে, এরপর গাছে ঝুলিয়ে দিয়ে চলে আসে। এদিকে আউই ঘুমাতে পারছিল না, কারণ তার ভীষণ শীত লাগছিল। সে তো পাতলা একটা চাদর গায়ে দিয়েছিল, অন্যদিকে চিনলো অনেক ভারী একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিল। আউই এরপর তার লোকেদেরকে ডেকে বলে, জানো এই জেলখানার ব্যাপারে আমি একটা কথা শুনেছি। এই জেলখানায় যারা পা ভাঁজ করে ঘুমায় তারা নাকি আর কোনোদিন পা সোজা করতে পারে না। এই কথা শুনে চিনলু পা দুটো মেলে শোয়। তখন আউই ধীরে ধীরে সেখানে গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে শুয়ে পড়ে। চিনলু তার কাছে আসে, তবে সে সেটা নিতে পারে না। ওই সময় আউই ছাদে একটু ফাঁকা থেকে দেখতে পায় আকাশে তারা খসে পড়ছে। সে তখন উইশ করে যেন তার গ্যাংয়ের সবাই ভালো থাকে এবং দাচুন যেখানে আছে সেও যেন ভালো থাকে। তবে এত বেশি তারা খসে পড়তে দেখে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ বলা হয় বেশি তারা খসে পড়লে সেটা ব্যাড লাক। একটু পর দেখা যায় লঞ্জু গ্যাংয়ের দুজন লোককে ধরে নিয়ে আসা হয়েছে। আউই বলতে থাকে এরা কি করেছে, তবে তাদেরকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। একজন গার্ড আউইকে বলে, তুমি আমার সঙ্গে আসো। আউইর তার পোশাক দেখে একটু সন্দেহ হয়। সেই গার্ড ভেতরে এসে আউইকে জোর করে নিয়ে যেতে চাইলে চিনলু তাকে ধরে। তখন তার হাতে একটা চিহ্ন দেখা যায়, যা থেকে বোঝা যায় এই লোক স্নেক গ্যাংয়ের। তখন সেখানে বিশাল বড় একটা ফাইট শুরু হয়। ওই লোকেরা আউইকে মারতে চাইছিল, তবে চিনলু তাদের সঙ্গে ভালোই ফাইট করছিল। আউই একজনকে জিজ্ঞেস করে দাচুন কোথায়, তখন সেই ছেলেটা বলে ও মারা গেছে। এটা শুনে আউইর মন অনেক খারাপ হয়ে যায়। এই ছেলেটা তার দিকে তলোয়ার এগিয়ে দিলে আউইর কিছু দৃশ্য মনে আসে, তখন সে সেখানে অজ্ঞান হয়ে যায়। ওই সময় চিনলু এসে তাকে বাঁচিয়ে নেয়, তবে তার হাতে আঘাত লাগে। এরপর তারা ভেতরে এসে বসে। আউই দেখতে পায় চিনলুর হাতে আঘাত লেগেছে। সে তখন নিজের একটু জামা ছিঁড়ে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তার মন ভীষণ খারাপ ছিল যে দাচুন মারা গেছে। ওই সময় একজন লোক এসে বলে চিনলুকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ এসেছে। চিনলু সেই লোককে বলে, আমি লঞ্জু মাস্টারকে ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছি, কারণ আমরা দুজন একসাথে অ্যারেস্ট হয়েছি। যদি আমার অন্যায় ক্ষমা করে দেওয়া হয় তাহলে তার অন্যায়ও ক্ষমা করে দেওয়া হবে। তাই আউইকে ছেড়ে দেওয়া হয়। এরপর আউই চলে যেতে চাইছিল, তখন চিনলু বলে, তুমি কি ভুলে গেছো তোমার গ্যাংয়ের কারণে আমার 10,000 টাকা গেছে, তাই গোল্ডেন রেশম ফিরে পাওয়া পর্যন্ত তোমার আমাকে সাহায্য করতে হবে। এদিকে ঝো আজ বাইরে বেরিয়েছে। তখন সামনে সে শিনসিলো কারখানা দেখতে পায়। সে তখন তার ভেতরে এসেই এটা ওটা দোষ ধরতে শুরু করে। তখন চিনলুও সেখানে আসে। সে বলে, রাজকুমার আমি ছিলাম না তাই আপনার আপ্যায়ন করতে পারিনি, আপনি বলুন আপনি কি চান। ওই সময় আউই ভেতরে আসলে একজন বলে, আরে ভিক্ষুক কি করতে এসেছে এখানে। আউই তো মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর সে ভেতরে এসে ঝোকে বলে, ভাই রে ভাই, তুমি রাজকুমার, আমি তো ভাবতেই পারিনি। পরে সে সেখানে বসে। চিনলু ঝোকে বলে, আপনি আমাকে বলুন আপনি কি ধরনের পোশাক চান। ঝো বলে, আমি যা চাই আপনি তা দিতে পারবেন না। চিনলুর ভীষণ রাগ হয়, তবে সে নিজেকে শান্ত করে বলে, আমাদের কারখানা সিলভার সিটিতে খুবই পপুলার, আপনি একবার বলে দেখুন আপনি কীরকম পোশাক চান। ঝো তখন বলে সে আগের রানী পরতো এরকম লাল রঙের একটা রাজকীয় পোশাক চায়। চিনলু এরপর তাদেরকে ভেতরে আরেকটা ঘরে নিয়ে যায়। ঝো আর আউই এক ঘরে বসেছিল। আউই বলে, তুমি আসলে এখানে পোশাক কিনতে আসোনি তাই না, তুমি আসলে কি করতে এসেছো আমাকে বলো তো। সে ঝোয়ের একদম কাছে চলে আসে। ঝো তখন আউইকে এক নজরে দেখতে থাকে। ওই সময় চিনলু আরেকটা ঘরে অনেকগুলো দামি ফেব্রিক বের করে, যার মধ্যে লাল রঙের ফেব্রিকটা সে বেছে নেয়। এরপরে সে ভেতরে এসে বলে, রাজকুমার আপনার পোশাকের মাপ কি হবে। ঝো বলে, মাস্টার আউইর মাপের হবে।
এরপর চিনলু নিজের হাতে পুরো পোশাক কেটে সেলাই করে। আওইকে যখন সেটা পরতে দেওয়া হয় সে পরতে পারছিল না। সে বলতে থাকে, এটা কোনো পোশাক হলো? এত বড় বড় স্লিভ, মানুষ এগুলো কিভাবে পরে? সে পোশাক প্রায় ছিঁড়েই ফেলছিল। কারখানার একজন কর্মী চিনলুকে বললে চিনলু চোখে একটা কাপড় বেঁধে ভেতরে যায়। এরপর আওইকে সেটা পরিয়ে দেয়। পরে সে ফিটিং করে একটু সেলাই করে দিতে চায়। আওই হাত নাড়িয়ে দেখছিল চিনলু সত্যিই কি চোখে দেখতে পারছে না। তখন নিডলের আঘাত তার হাতে লেগে যায়। চিনলু রেগে বলে, আমি তোমাকে বলেছিলাম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। এরপর সে চলে যায়। একটু পর আওই পুরো তৈরি হয়ে বাইরে আসে। তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তবে সে ড্রেস পরে ঠিকমতো হাঁটতেই পারছিল না। ঝো বলে, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে মাস্টার চিনলু। সত্যিই লোকে আপনার নামে যা বলে তা একদম পারফেক্ট। ঝো আউইকে বলে, আপনার কি ড্রেসটা পছন্দ হয়েছে? আউই বলে, পছন্দ হলেই বা কি, আমি এত দামি পোশাক কেনার টাকা কোথায় পাবো? ঝো বলে, আর যদি আমি গিফট করি? এরপর সে একটা হেয়ার পিন দেখিয়ে বলে, এই হেয়ার পিনটাও আপনাকে খুব সুন্দর মানাবে, এটা আমি রাজপ্রাসাদ থেকে এনেছিলাম, এটাও আমি আপনাকে দিতে চাই। ঝো বলে, আমি আপনাকে শুধু শুধু গিফট করছি না, আসলে আমার আপনার একটা সাহায্যের প্রয়োজন। আজ কমিশনারের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তবে সেখানে একা যেতে আমার ভালো লাগছে না, আমি চাই আপনি আমার সাথে যাবেন। আউই না করতে যাবে, তবে ঝো তখন এমন নাটক করতে থাকে যে সে ভীষণ অসুস্থ। আউই বলে, তোমার অ্যাক্টিং খুবই খারাপ, ঠিক আছে আমি যাব। এরপর তারা তিনজন বাইরে আসলে চিনলু বলে, এই প্রথম আমি কোনো রাজকুমারের গাড়ি দেখলাম, আমি একটু উঠে দেখতে চাই। এরপর তারা তিনজন এক গাড়িতে বসে। ঝো আউইর সঙ্গে কথা বলতে চায়, তবে চিনলুর কারণে সে কিছুই করতে পারছিল না। এমনকি সে আউইকে একটা বালিশ দিতে চায়, তবে চিনলু নিয়ে নেয়। এরপর তারা কমিশনারের বাড়িতে আসে। কমিশনার তার পরিচয় জানতে চায়। তখন আউই নিজের পরিচয় দেয়, যাতে এরা ভীষণ অবাক হয়ে যায় যে লোয়ার ক্লাস থেকে একটা মেয়ে এত বড় একটা পার্টিতে এসেছে। এরপর সবাই পার্টিতে বসে। এখানে সবাই হাতে ড্রিঙ্ক নিয়ে রাজকুমারকে বিভিন্ন উইশ করছিল, তবে আউই শুধু নিজের মতো খেয়ে যাচ্ছিল। একজন মন্ত্রী তাকে ডাক দিয়ে বলে, তুমি একটা বেয়াদব মেয়ে, এত বড় অনুষ্ঠানে কেন এসেছো? নিয়মকানুন কিছুই জানো না নাকি? এতে ঝোর ভীষণ রাগ হয়। সে তার কাছে থাকা মাছটা আউইর কাছে পাঠিয়ে দিতে বলে। এরপর এরা সবাই কথা বলছিল, তবে আউই শুধু খেয়ে যাচ্ছিল। একটু পর তার নিজের সব খাবার শেষ। এবার সে চিনলুর খাবারের দিকে যেতে থাকে। চিনলু তাকে বাধা দেয়, তবে সে জোর করে খাবার নিয়ে নেয়। কমিশনার এক দাসীকে বলতে থাকে, শিয়ান এখনো কেন আসলো না? শিয়ানকে তার দাসী বলে, ম্যাডাম, চিনলু মাস্টার আউইকে নিজের দোকানে নিয়ে গেছে, এমনকি যে পোশাকটা সে পরেছে এটা নিজের হাতে চিনলু মাস্টার সেলাই করে দিয়েছে। শিয়ান বলে, চিন্তার কি আছে, ও সামান্য একটা নিচু জাতের মেয়ে। এরপর সে সামনে এগিয়ে আসে। আউই বলছিল, আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি। তবে তখন সে জামায় পেঁচিয়ে পড়ে আর চিনলুর উপর পড়ে যায়। তবে এরপর তাড়াতাড়ি উঠে পড়ে। শিয়ানের বাবা শিয়ানকে বলে, তুমি কি সবার জন্য কোনো নাচের ব্যবস্থা করেছো? শিয়ান বলে, আজ এত সম্মানিত অতিথিরা এসেছে, আমি শুনেছি লোয়ার ক্লাসের লোকেদের নাকি অনেক প্রতিভা রয়েছে। সবাই তখন বলতে থাকে, তাই নাকি? তাহলে মাস্টার আউই আমাদেরকে একটু নেচে দেখান তো। সবাই সেখানে বিভিন্ন মূল্যবান জিনিস ছুঁড়ে মারছিল আর বলছিল, আপনি নাচ দেখালে এগুলো আপনার। ঝো কিছু বলতে চায়, তবে তখন লু তার কানে কানে বলে, রানীর লোকেরা এখানে আছে, আপনি কিছু বললে সেই কথা রানীর কাছে যাবে। তাই ঝো আবার বসে পড়ে। আউই নিজের একটা জিনিস সেখানে ছুঁড়ে দিয়ে এরপর সেখানে যেতে চায়। তখন চিনলু তাকে আটকে বলে, তোমাকে সেখানে যেতে হবে না। তবে আউই তার হাত ছাড়িয়ে দিয়ে মাঝখানে গিয়ে দাঁড়ায়, আর এরপর সে অনেক সুন্দরভাবে নাচ করতে থাকে, যা দেখতে ভীষণ সুন্দর ছিল। এরপর আউই সেই সব জিনিসগুলো নিয়ে এসে তার লোকেদের মাঝে ভাগ করে দেয়। দেখা যায় চিনলু আর ইয়ান লুকিয়ে তাদেরকে দেখছিল। আউই বলছিল, আমি জানি গোল্ডেন রেশম হয়তো স্নেক গ্যাংয়ের লোকেরা চুরি করেছে, তবে এর কারণে আমাদের গ্যাংয়ের নাম বদনাম হয়েছে, আমাদের নাম আমাদের ক্লিয়ার করতে হবে। তবে আড়াল থেকে চিনলু বলছিল, আমার কাছে মনে হয় গোল্ডেন রেশম এরাই চুরি করেছে। তারা দুজন এরপর সামনে আসে। আউইর লোকেরা তাদের সঙ্গে ফাইট করছিল, তবে পারছিল না। তখন আউইর একজন লোক তাদের উপরে একটা ধোঁয়া ছেড়ে দিলে তারা মাটিতে বসে পড়ে। এরপর তাদেরকে ধরে আগুনের কাছাকাছি আনা হয়। একজন বলছিল, এখানে খাবার একটু কম আছে, এদের দুজনকে রান্না করে ফেললে কেমন হয়? ইয়ান বলে, তোমরা এসব কি বলছো, আমরা মানুষ। আউই বলে, আরে এদেরকে রান্না করলে ভালো হবে না, কারণ এদের চামড়া গন্ডারের মতো মোটা, তার চেয়ে বরং এদেরকে ছেড়ে দাও আর আমাদের সঙ্গে খাবার খাওয়াতে বসাও। চিনলু বসে খাবারগুলো দেখছিল। সে বলে, তোমরা কি চপস্টিক ব্যবহার করো না? একটা ছেলে তাকে চপস্টিক দিলে সে রুমাল দিয়ে সেগুলো মুছে নেয়। এরপর অনেক চিন্তা ভাবনা করে সে একটা খাবার মুখে দেয়। তবে তার খাওয়ার স্টাইল দেখে তারা বুঝতে পারে খাবার তার পছন্দ হয়েছে।
যেই লোকটা এদেরকে ধোয়া দিয়ে বশ করেছিল সে বলতে থাকে, তোমাদের দুজনকে একসঙ্গে খুব মানিয়েছে, দুজন দুই প্রান্তের হলেও একসাথে থাকলে একদম পারফেক্ট। আউই বলে, আমাকে ওর সঙ্গে মানিয়েছে, যত ফালতু কথা। চিনলু বলে, আমি বিয়ে করলে অন্তত একটা মেয়েকে করব। আউই বলে, এটা কি ধরনের কথা, আমি কি মেয়ে না? চিনলু বলে, সেটা তুমিই ভালো জানো। এই বলে সে তার বুকের দিকে তাকালে আউই তো ভীষণ রেগে যায়। তার লোকেরা তাকে ধরে রেখেছিল। এদিকে কমিশনার ঝোঁকে বলছিল, সিলভার সিটির বেশিরভাগ ব্যবসায়ী এখন সিনসিলু দেখছে। চিনলুর কাছে কাস্টম সিল রয়েছে, যার মাধ্যমে বর্ডারের বাইরেও বিভিন্ন পোশাক রপ্তানি করা যায়। গত কয়েক বছর ধরে চিনলু প্রধান ব্যবসায়ী হয়ে আছে। ঝো বলে, ও এই কারণেই ওর দিমাগ অনেক বেশি। ঠিক আছে, আমরা তাহলে প্রধান ব্যবসায়ী অন্য কাউকে বানানোর চেষ্টা করব। এদিকে আউই তার লোকেদেরকে বলছিল, যদি দাচুন গোল্ডেন রেশম চুরি করে থাকে তাহলে আমাকে এর দায়ভার নিতে হবে। আর তাছাড়া আমাদের গ্রুপের মধ্যে বিশ্বাসঘাতক কেউ আছে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। তাই পরদিন সকালে সে সিনসিলু কারখানায় ঢুকে পড়ে এবং সে চিনলুর ঘরটাকে ভালো করে দেখছিল। তখন চিনলু এসে তাকে ধরে ফেলে। এরপর চিনলু বলছিল, তুমি আমার এখানে থেকে গোল্ডেন রেশম খুঁজে বের করতে চাও? তবে আমি তোমাকে বলে রাখছি, আমি কোনো অকর্মা লোকেদের রাখি না। তুমি বলো তুমি কি কাজ পারো? আউই বলে, আমি সবকিছুই পারি। চিনলু বলে, তাই নাকি? কাপড় বোনা, রং করা নাকি সেলাই করা, কোনটা পারো তুমি? আউই বলে, আমি সেলাই করতে পারি, আমি অনেক কাপড় জোড়াতালি দিয়ে পরেছি। চিনলু বলে, তার মানে তুমি কিছুই পারো না। তখন সে তার হাতে একটা ঝাড়ু ধরিয়ে দেয় আর বলে যে তাহলে তুমি পুরো কারখানা ঝাড়ু দেবে। এরপর কাজের শুরুতে সবাইকে এক জায়গায় ডাকা হয়। আউই শিয়ানকে দেখে মনে মনে গালাগাল দিচ্ছিল আর শিয়ান আউইকে দেখে মনে মনে গালাগাল দিচ্ছিল। এরপর শিয়ান চলে যায়। চিনলু সবাইকে বলে, আউই আজ থেকে এখানেই থাকবে যতদিন না গোল্ডেন রেশম খুঁজে পাওয়া যাচ্ছে। আউই তখন সেখানে এখানকার একজন সুপারভাইজারকে দেখছিল, যার নাম লুজেন। তার গলায় একটা হাইকির মতো দাগ দেখা যাচ্ছিল। তবে আউইর জানা মতে এই কারখানায় সবাই সিঙ্গেল, তাহলে এই মেয়েটি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এদিকে ঝো আর লু বাইরে এসেছে। তখন তারা কমিশনারের বাড়ির কাউকে এখানে দেখতে পেয়ে তাদের পিছু করতে থাকে। এদিকে আউই নিজেকে আয়নায় দেখছিল। একটু পর সেখানে একটা মেয়ে তার জন্য পোশাক নিয়ে আসে। আউই তার নাম জিজ্ঞেস করে। সে বলে, আমার নাম হুয়া। আউই বলে, আমি এসব ইউনিফর্ম পরবো না, আমি এখানে কাজ করতে এসেছি নাকি? তবে হুয়া বলে, আমাদের এখানে সবাই ইউনিফর্ম পরে, একমাত্র ম্যানেজার শিয়ান বাদে। আউই বলে, ছোট আপু, তাহলে আমার জন্য একটু ভালো পোশাক নিয়ে আসো, এই পোশাক আমার পছন্দ হয়নি। এদিকে এরা দুজন খোঁজ করতে করতে একটা জায়গায় চলে আসে। তখন সেখানকার রেস্টুরেন্টের ওয়েটার তাদেরকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। লু ভালো করে সব জায়গাটা দেখে আসে। এরপর এসে বলে, রাজকুমার, ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত সব জায়গায় আপার ক্লাসের লোকেরা রয়েছে, যারা হয়তো এখানে সিক্রেট মিটিং করে। প্রত্যেক টেবিলে সবাই কবুতরের মাংস খাচ্ছে। ঝো বলে, তো এখন তোমার কি মনে হচ্ছে? লু বলে, আমার মনে হয় আমাদেরও কবুতরের মাংস খাওয়া উচিত। ঝো তাকে ধমক দিয়ে বলে, আমি বলেছি এখানকার পরিস্থিতির কথা। সে বলে, ও আচ্ছা, হতে পারে তারা কোনো বেআইনি জিনিস নিয়ে কথা বলছে, তবে আমাদেরকে দেখে তারা অনেকটাই সতর্ক হয়ে গেছে। ঝো এরপর ওয়েটারকে বলে, আমার এই জায়গাটা পছন্দ হয়নি, আপনাদের আরেকটু ভালো জায়গা আছে? ওয়েটার তখন বলে, তাহলে আপনি আমার সঙ্গে ভেতরে আসুন। এদিকে আউই চিনলোকে ডাকে। সে বলে, আমাকে সত্যি করে বলো তো, তোমার গোল্ডেন রেশমের কথা কারা কারা জানতো? চিনলো বলে, আমি, ইয়ান, শিয়ান, এই তিনজন বাদে বাকি 4 সুপারভাইজার জানতো। আউই বলে, আমাকে তোমাদের স্টোর রুমে নিয়ে চলো, আমি সেখানে কিছু দেখতে চাই। এরপর তারা যখন স্টোর রুমে যাচ্ছিল তখন রাস্তায় লুজেনের সঙ্গে দেখা হয়। আউই তখন একটা সুগন্ধি বের করে লুজেনের গায়ে লাগিয়ে দেয়। এরপর তারা স্টোর রুমে আসে। এখানে আউই একটা স্পায়ের ছাপ দেখতে পায়। পরে ইচ্ছে করে সে সেখানে বসে পড়ে। লুজেন যখন চলে যাচ্ছিল তখন তার পায়ের ছাপ আউইর জামায় লাগে। এটা দেখে সে বুঝতে পারে ওই পায়ের ছাপটা লুজেনের, অর্থাৎ লুজেন কিছু তো অবশ্যই একটা লুকাচ্ছে। অন্যদিকে ঝোঁকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে আসা হয়। দেখা যায় এখানে বেশিরভাগ লোকেরাই গেম খেলছিল, যেখানে তারা বিভিন্ন জিনিস বাজি ধরছিল। এখানে মিস্টার বাই নামে একটা লোক ছিল যে বারবার হেরে যাচ্ছিল। ঝো বলে, এই লোকের নাম আমি শুনেছি, সে নাকি প্রতিদিন 1000 টাকা হেরে যায়। সে সামান্য একটা সরকারি কর্মচারী, প্রতিদিন এত টাকা সে কোথায় পায়? তাই ঝো মিস্টার বাইয়ের সঙ্গে 1 রাউন্ড খেলতে চায়। সে 50,000 টাকার একটা নোট রাখে। লু নাটক করে বলে, মাস্টার, আপনি প্রথম এখানে গেম খেলতে এসেছেন, যদি হেরে যান তখন মিস্টার বাই তার একটা বাড়ির দলিল সেখানে রাখে। এরপর তারা গেম খেলতে শুরু করে আর মিস্টার বাই হেরে যায়। ঝো লুকে বলে, এখনই মিস্টার বাইয়ের বাড়িটা দখল করতে। মিস্টার বাই তখন বলে, আমাকে 3 দিনের সময় দিন, আমার বাড়িতে পরিবার রয়েছে,
আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার টাকা ফিরিয়ে দেব। জো তাকে শুধু আজকের দিনটা সময় দেয়। এদিকে আউই চিনলুকে বলে, আজ মাঝরাতে আমার সঙ্গে স্টোর রুমে দেখা করবে। এই বলে সে চলে যায়। এরপর সে কুকুরের আসা যাওয়ার রাস্তা দিয়ে শাওয়ের সঙ্গে দেখা করে। আসলে শাও তার জন্য খাবার নিয়ে এসেছে। এরপর শাও যখন চলে যাচ্ছিল তখন রাস্তায় তার ইয়ানের সঙ্গে দেখা হয়। ইয়ানকে দেখেই সে তাকে মারতে শুরু করে। ইয়ান বলে, মানে তোমার সারাক্ষণই রাগ উঠে থাকে নাকি? তুমি একটা মেয়ে, এভাবে যদি সব ছেলেদের ভয় পাইয়ে দাও তাহলে ভবিষ্যতে বিয়ে করবে কিভাবে? শাও তাকে একটা লাথি মেরে চলে যায়। অন্যদিকে আউইকে কারখানার ভিতরে একটা প্যাভিলিয়নে থাকতে দেওয়া হয়েছে, যেখানে আগে থেকেই চিনলুর একজন আন্টি থাকতো। আউই বলতে থাকে, তাও তো ভালো, আমাকে থাকার জন্য অন্তত একটা ভালো জায়গা দিয়েছে। ওই আন্টি বলে, চিনলু এমনি মানুষের সঙ্গে যত কঠিনভাবেই কথা বলুক না কেন, মানুষটা কঠিন নয়, ওর মনটা অনেক ভালো। আউই চিনলুর বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে আন্টি বলে, সেগুলো না বলাই ভালো। আউই এতে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তার মানে এই ব্যবসা ও কারো সাহায্য ছাড়া শুরু করেছে? তাহলে তো ও অনেক ট্যালেন্টেড। এই বলে সে সেখানে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আউই স্টোর রুমের কাছে আসে। তখন চিনলু সেখানে এসে বলে, তুমি 1 ঘন্টা দেরিতে এসেছো। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? তবে মাঝরাতে তুমি আমাকে কেন ডেকেছো? আউই বলে, তোমার স্বপ্ন ভাঙাতে। তাড়াতাড়ি দরজা খোলো। এরপর তারা ভেতরে যায়। সে ওই পায়ের ছাপটা দেখিয়ে বলে, দেখো, কেউ যদি দেয়ালে লাথি দেয় তাহলে পা উপরের দিকে থাকবে, তাহলে এখানে পায়ের ছাপ নিচের দিকে কেন আছে? চিনলু বলে, তুমি বলছো এখান থেকে গোল্ডেন রেশম কেউ চুরি করেছে? তবে গোল্ডেন রেশম এই পর্যন্ত আসেইনি, সেটা আগেই চুরি হয়ে গেছে। আউই বলে, আমি ভেবেছিলাম তুমি চালাক। আরে তুমিই তো বলেছো তোমার এখানে সুপারভাইজাররা গোল্ডেন রেশমের ব্যাপারে জানতো। তুমি ভেবে দেখেছো যদি তাদের মধ্যে কোনো শত্রু লুকিয়ে থাকে? চিনলু বলে, লঞ্জু মাস্টার, তুমি ভেবেছো তোমাকে আমি শুধু শুধু এনেছি? আউই অবাক হয়ে বলে, তার মানে তুমি আমাকে এনেছো তোমার ওই শত্রুকে ধরার জন্য? চিনলু বলে, আমি জানি আমার এখানে অবশ্যই কোনো শত্রু রয়েছে। তোমাকে আনার কারণে সে অবশ্যই অ্যালার্ট হয়ে যাবে, তখন আমি তাকে ধরবো। আউই এরপর দেয়ালের সঙ্গে সেভাবে দাঁড়িয়ে বলে, তুমি আমার কাছে আসো। তবে চিনলু যেতে চাইছিল না। পরে চিনলু তার কাছে গেলে চিনলু তার অনেক কাছে চলে আসে। আউই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, তোমার সুপারভাইজার লুজেন হয়তো কারো সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়েছে। চিনলু বলে, তো এর সঙ্গে গোল্ডেন রেশমের কি সম্পর্ক? সে বলে, তুমি ভেবে দেখেছো হয়তো সে তার প্রেমিকের সঙ্গে গোল্ডেন রেশমের কথা বলেছে, তাই আগে আমাদের ওই প্রেমিককে খুঁজে বের করতে হবে। এরপর পরদিন নিয়ম মতো সব কাজকর্ম চলছিল। আউই লুকিয়ে লুকিয়ে বাকি সুপারভাইজারদের দেখছিল। এরপর সে চিনলুকে শ্যাং নামে এক সুপারভাইজারের ঘ্রাণ শুঁকতে বলে। চিনলু সেটাই করে। এরপর চিনলু বলে, তুমি লুজেনের শরীরে একটা সুগন্ধি দিয়েছো এবং সেই সুগন্ধির ঘ্রাণ শ্যাংয়ের শরীরে পাওয়া যাচ্ছে। এখন তুমি বলতে চাইছো ওদের মধ্যে সম্পর্ক আছে? তবে হতে পারে ওরা দুজনেই একই সুগন্ধি কিনেছে। আউই বলে, অসম্ভব, এটা আলাদা ফ্লেভারের একটা সুগন্ধি, যেটা একমাত্র আমাদের লোয়ার সোসাইটির উইউন প্যাভিলিয়নে পাওয়া যায়। এটা তো প্রমাণ হলো যে তারা দুজন সম্পর্কে আছে। তবে গোল্ডেন রেশম তারা চুরি করেছে কিনা এই বিষয়ে জানতে হলে তাদেরকে আরও কিছু প্রমাণ জোগাড় করতে হবে। অন্যদিকে ঝো মিস্টার বাইকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। মিস্টার বাই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলে। ঝো রেস্টুরেন্টের মালিককে ধরে বলে, আপনি মিস্টার বাইয়ের সঙ্গে কি বলেছেন? সে তাকে নিজের ব্যাচ দেখালে সেই লোক বলে, মিস্টার বাই সরকারি একজন অফিসিয়াল, তাই সে নিজের ক্ষমতা দিয়ে বেশিরভাগ ব্যবসায়ীর কাছ থেকে জোর করে চাঁদা তুলে নেয়। আজও সে এভাবেই টাকা নিতে এসেছে। তখন ঝো মিস্টার বাইয়ের কাছে যায়। সে যখনই তাকে কিছু বলতে যাবে তার আগেই ম্যাজিস্ট্রেট এসে মিস্টার বাইকে অ্যারেস্ট করে। সে বলে, এই লোক অনেক অপরাধ করেছে, তাই তাকে এখনই নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঝো বুঝতে পারে উপর মহলে কেউ তো আছে যে চায় না ঝো মিস্টার বাইয়ের সঙ্গে কথা বলুক বা তার কাছ থেকে কোনো তথ্য জানুক। এরপর রাতের বেলা ঝো উইউন প্যাভিলিয়নে আসে। ওইরান বলে, রাজকুমার, আপনি কি আউইর জন্য এসেছেন? তবে আউই এখানে নেই, সে বলে গেছে কয়দিন সে সিনসিলোতে থাকবে। ঝোয়ের তখন অনেক রাগ হয় যে আউই চিনলুর কাছে আছে। এরপর পরদিন সকালে কারখানার মেয়েদেরকে দেখানো হয় যারা কাপড়ের ডিজাইন সেলাই করছিল। তখন সেখানে একটা মুরগি চলে আসে, যাকে দেখে সবাই সরে যাচ্ছিল। আসলে এটা আউইর মুরগি। সে দৌড়াদৌড়ি করে সেটাকে ধরে ফেলে। একটু পর সেখানে চিনলু আসে। সে হুয়ার কাপড় দেখে বুঝতে পারে কাপড়ে একটা সুতা মিসিং রয়েছে। তখন সে তাকে উঠিয়ে দিয়ে তাকে বলতে থাকে, এভাবে যদি সেলাই করো তাহলে আমাদের দোকানের মান সম্মান চলে যাবে। সে নিজে কতক্ষণ সেলাই করে, এরপর তাকে অনেকগুলো বকা দিয়ে চলে যায়। আউই দেখায় সে ওই ফ্যাব্রিকটার ভেতরে একটা পিগের ছবি সেলাই করেছে। সে বলে, আরে তুমি চিনলুর কথায় মন খারাপ করো না, কাজে ভুল হবেই। এতে হুয়া খুশি হয়ে যায়।
এরপর পরদিন সকল ব্যবসায়ীদের একটা মিটিং দেখানো হয়, যেখানে কমিশনার রাজকুমার ঝো সবাই ছিল। ঝো বলছিল, রাজবংশ আপনাদের কাপড়ের ব্যবসায় ইনভেস্ট করতে চায়। আগামী বছর যারা রাজপ্রাসাদ থেকে ইনভেস্টমেন্ট নেবে এবং সর্বোচ্চ প্রফিট করতে পারবে, সেই সকল ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন প্রধান হবে। চিনলু বলে, কিন্তু আমার মনে হয় রাজপ্রাসাদ থেকে ইনভেস্টমেন্ট না নেওয়াই ভালো। তবে তার কথায় কেউ সম্মতি দেয় না। সবাই বলে আগামী বছর তারা রাজপ্রাসাদের ইনভেস্টমেন্ট নেবে। জো বলে যে ভালো করতে পারবে সেই ব্যবসায়ীদের প্রধান থাকতে পারবে, অন্য কারো ব্যবসায়ীর প্রধান থাকার কোনো অধিকার থাকবে না। এরপর ইয়ান আর আউই বর্তমান পরিস্থিতির কথা বলছিল। তবে তখন চিনলু আউইকে বলে, তোমাকে আমি রেখেছি ঝাড়ু দেওয়ার জন্য, তুমি এখানে কিসের গল্প করছো? আউই দৌড়ে চলে যেতে থাকলে চিনলু তার পেছনে যায়। সে বলে, আমার ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বরং ভাবো আমার 10,000 টাকা যে ক্ষতি হয়েছে সেটা তুমি কিভাবে দেবে। তুমি মনে করো না 10,000 টাকা ইনকাম করা অনেক সহজ? আউই রেগে বলে, আমি তোমাকে 20,000 দিয়ে দেবো। সে ঝাড়ুটা ফেলে দিয়ে চলে যায়। এরপর এরা সবাই হিসাব করছিল। তারা বলছিল তাদেরকে এখন নতুন ফেব্রিক জোগাড় করতেই হবে, তবে কেউ সেই ফেব্রিক বিক্রি করতে চাইছে না। ইয়ান বলে, আমরা যদি দাম বেশি করে দিই? চিনলু বলে, আমরা কত দাম বেশি দেব? সব ব্যবসায়ীরা ইচ্ছে করে আমাকে দাবিয়ে রাখতে চাইছে। এখন আমি যত টাকাই ব্যবহার করি না কেন, কেউ আমার কাছে ওই ফেব্রিক বিক্রি করবে না। তখন আউই বলে, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি তাদের কাছে কেন হাত পাতবে? তুমি বাইরে থেকে কিনে আনো। শিয়ান বলে, আপনাকে এই নিয়ে কথা বলতে হবে না। বাইরে থেকে কার কাছ থেকে কিনে আনবো? এখন কি দুনিয়ার সবাইকে জানাবো নাকি যে আমাদের ফেব্রিক প্রয়োজন? চিনলু বলে, জানালে সমস্যা কি? সে শুধুমাত্র আউইকে এখানে থাকতে বলে, বাকি সবাইকে চলে যেতে বলে। এরপর সে আউইকে বলে, তুমি তোমার লোয়ার ক্লাসের যত কানেকশন আছে সবাইকে আমার ফেব্রিকের বিষয়টা জানিয়ে দাও। আউই বলে, আমি 10,000 টাকা দেওয়ার জন্য এখানে পড়ে আছি, তুমি বলছো আমাকে কানেকশন জোগাড় করতে? চিনলু বলে, আমার এখানে 1,000 মানুষ কাজ করে। আমার কারখানা যদি বন্ধ হয়ে যায়, তুমি বুঝতে পারছো এলাকার অবস্থা কি হবে? আউই তখন রাজি হয়ে যায়। এরপর আউই শাওকে একটা লিস্ট দিয়ে বলে পুরো লোয়ার ক্লাসে এই খবর ছড়িয়ে দিতে যে এই ফেব্রিকগুলো চিনলুর প্রয়োজন। এরপর দেখা যায় লোয়ার ক্লাসের সবার কাছেই এই কথা ছড়িয়ে যায় এবং যাদের যাদের কাছে এই ফেব্রিক রয়েছে তাদের সবার তথ্য আউই একটা লিস্টে লিখে চিনলুকে দেয়। চিনলু ভীষণ খুশি হয়, তবে সে মুখে বলে, এরকম বিশ্রী হাতের লেখা আমি আমার জীবনে দেখিনি। এরপর সে ইয়ানকে বলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করতে, যেখানে সে এই সকল লোকেদেরকে আমন্ত্রণ জানাবে। এদিকে ঝো আর কমিশনার যখন কথা বলছিল তখন কমিশনারের একজন লোক এসে জানায় আগামীকাল চিনলু একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে দূর দূরান্ত থেকে অনেক কাপড়ের ব্যবসায়ীরা আসবে। কমিশনার বলে, দেখেছেন, আমি বলেছিলাম না, চিনলু আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ওই লোক বলে, তাহলে আগামীকাল আমরা চিনলুকে খতম করে দিই। ঝো বলে, আমাদের রাজবংশ কখনোই এরকম নোংরা কাজ করে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর পরদিন অনুষ্ঠান শুরু হয়, যেখানে মূলত বিভিন্ন ব্যবসায়ীরা এসেছে আর তাদেরকে আনন্দ দেওয়ার জন্য মানুষ ঘোড়ার পিঠে চড়ে তীর ছুঁড়ে দেখাচ্ছিল। ছোট ছোট ব্যবসায়ীরা সেখানে তাদের সঙ্গে ব্যবসা করতে রাজি হয়ে যায়। আউই শুধুমাত্র শ্যাংয়ের উপর নজর রাখছিল। একটু পর শ্যাং বলে, আপনিও কি ঘোড়ার পিঠে চড়বেন? আউই তখন সেখানে থাকা একটা ছোট ঘোড়া দেখতে থাকে। ওই সময় সেখানে শিয়ানের একজন লোক ছিল। সে মনে মনে বলছিল, তুমি আমাদের শিয়ান ম্যাডামের সামনে সামনে ঘোরো, আজকে তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। সে তাকে একটা বড় ঘোড়া দিয়ে বলে, আপনি এটার উপরে উঠুন, এটা খুব ভালো। তবে আউই সেই ঘোড়ার উপরে চড়লে ঘোড়া উল্টোপাল্টা দৌড়াতে শুরু করে। আউই ভীষণ ভয় পাচ্ছিল, এমনকি সে ঘোড়া থেকে পড়েও যায়। তখন শ্যাং তাকে আলাদা নিয়ে আসে। আউই বলে, তোমাকে দেখতে যত ভালো মনে হয় তবে তুমি ততটা ভালো নও, তোমার শরীর থেকে মেয়েদের সুগন্ধির ঘ্রাণ আসছে। শ্যাং বলে, আমি ছেলে মানুষ, আমার শরীর থেকে মেয়েদের সুগন্ধির ঘ্রাণ কেন আসবে? আউই বলে, তুমি হয়তো এই সুগন্ধি দাও না, তবে লুজেন তো দেয়। তুমি ভেবো না তোমাদের সম্পর্ক আমি বুঝতে পারিনি। দেখো, তুমি গোল্ডেন রেশমের কথা বলে দাও, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেব। অন্যদিকে ইয়ান চিনলোকে বলে, দুজন মাস্টার আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। এরপর তারা ওই মাস্টারের সঙ্গে কথা বলতে যায়। এদিকে সেন বলে, হ্যাঁ, আমার আর লুজেনের মধ্যে সম্পর্ক রয়েছে, তবে আমরা দুজনেই সিঙ্গেল, আমাদের সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আপনার এটা কেন মনে হলো যে আমি চিনলু মাস্টারকে ধোঁকা দিয়ে গোল্ডেন রেশম চুরি করেছি? আপনার যদি তারপরেও আমার উপর সন্দেহ হয়, আপনি আমাকে জেলখানায় বন্দি করে দিন, তারাই প্রমাণ করবে আমি কি করেছি। আউই তখন আর কিছু বলতে পারে না। অন্যদিকে চিনলু ওই মাস্টারকে জিজ্ঞেস করে, কেন আপনি আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন না? আমার আপ্যায়নে আপনি কি খুশি না? মাস্টার বলে, আমি আসলে কারো সঙ্গে কাজ করতে চাইলে তার মন দেখি, এসব ঘোড়ার খেলা আমার পছন্দ না।
শিয়ান চিনলুকে বলে, আমি শুনেছি এই মাস্টার নাকি গেম খেলতে অনেক পছন্দ করে। চিনলু তখন একটা গেমের আয়োজন করতে বলে, এতে ওই মাস্টার ভীষণ খুশি হয়ে যায়। এরপর ওই মাস্টার বলছিল গেমে তারা যে কোনো কিছুই ধরতে পারবে। এই কয়েনের হেড এই মাস্টার আর টেল চিনলু মূলত টসের মাধ্যমে খেলা হবে। আর তখন আউই সেখানে আসে। সে চিনলুকে ধীরে ধীরে বলে, এই গেমের কোনো রুলস নেই, তাই তুমি চিটিং করতে পারবে না। তোমাকে কিছু একটা করে এই মাস্টারকে ভয় পাইয়ে দিতে হবে যাতে সে গেম না খেলে। তুমি বড় কিছু ধরো, যত বড় ধরতে পারবে তত ভালো হবে। চিনলু এরপর নিজের পুরো সিনসিল কারখানা ধরে। এটা দেখে ওই মাস্টার অনেক অবাক হয়ে যায়। সে এরপর তার এই শহরে থাকা একটা দোকান ধরে। তবে চিনলু বলে, আপনার দোকানে চাইতে আমার কারখানার মূল্য 3 গুণ বেশি, তাই ওই মাস্টারকে বড় কিছু ধরতে হবে। সে তখন তার আরেক শহরের নামি দামি সিল্কের দোকানটাও ধরে। আউই বলে, মাস্টার আপনি কিন্তু ভেবে দেখুন, যদি কয়েনটা ঘুরে যায় আর সেটা আমাদের ভাগ্যে পড়ে, তাহলে আপনার সারা জীবনের কষ্ট সব চলে যাবে। মাস্টার তখন অনেক ভয় পেয়ে যায়। সে বলে, ঠিক আছে চিনলু সাহেব, আপনার মন আমি বুঝতে পেরেছি। আপনি অনেক বড় মনের মানুষ। আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব এবং কাজও করব, তবে আজকের খেলাটা বাদ দিয়ে দিন। এরপর আউই দেখতে পায় হুয়ার মন খারাপ। সে বলে, কি হয়েছে? হুয়া বলে, প্রতি মাসেই বেতন থেকে আমাদের কিছু টাকা রেখে দেওয়া হয়, যেটা যখন কেউ চলে যায় তখন তাকে 3 গুণ ইন্টারেস্ট সহ দিয়ে দেওয়া হয়। এটা শুনে আউইর তো মাথা ঘুরে যায়। এরপর রাতে সে শাওকে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে আসে। শাও বলছিল, আমাদের টাকা আবার জলে চলে যাবে না তো? আউই বলে, আরে চিনলু হয়তো একটু বেয়াদব, তবে ব্যবসায়ী হিসেবে ও অনেক ভালো। আমি তোমাকে বলে দিচ্ছি, আমাদের যতগুলো টাকা, সেই হিসেবে 6 মাস যদি আমি টাকাগুলো এখানে রাখতে পারি, তাহলে আমরা 1 একর জমি কিনতে পারবো। আর যদি 1 বছর রাখতে পারি, তাহলে এইরকম একটা কারখানা আমরা নিজেরাই দিতে পারবো। এরপর পরদিন সে মিটিং থেকে শাওকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বলে এই টাকাগুলো তার নামে এখানে জমা রাখতে। শাও রাজি হয়ে যায়। ওই সময় চিনলু এসে আউইকে ডেকে নিয়ে যায়। এরপর আউই গোল্ডেন রেশমের বক্স দেখে বলছিল, এটার মধ্যে গোল্ডেন রেশম ছিল? এটা তো অনেক ছোট একটা বক্স। চিনলু বলে, গোল্ডেন রেশম চুলের মতো চিকন, তাই এই বক্সেই অনেকগুলো সুতার বান্ডেল ছিল। আউই বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না, বক্স একদম ঠিক আছে, তালাও ঠিক আছে, তাহলে কিভাবে চুরি হলো? চিনলু বলে, হয়তো কেউ নকল চাবি বানিয়েছে। আউই বলে, আমার সেটা মনে হয় না, তবে আমার পরিচিত একজন লোক আছে। এরপর তারা মিস্টার তান নামে একজন লোকের কাছে যায়। আউই তাকে সেই বক্সটা দেখায়। লোকটা বক্সের তালা দেখে বলে, এই তালা চাবি দিয়ে একবারই খোলা হয়েছে। এতে তারা ভীষণ অবাক হয়ে যায়। আউই বলে, তাহলে চাবি দিয়ে খোলা ছাড়া তালা কি অন্য কোনোভাবে খোলা যায়? মিস্টার তান বলে, খোলা যায়, তবে সেটা অনেক কঠিন একটা প্রসেস। অনেকদিন ধরে প্র্যাকটিস করার ফলে সেটা করতে পারে। যারা ওই টেকনিক প্র্যাকটিস করে তাদের আঙুল বাঁকা হয়ে যায়। এটা শুনে এরা দুজন খুশি হয়। চিনলু মিস্টার তানকে কিছু টাকা দিতে চাইলে সে আউইকে বলে, তুমি তো ভালোই একটা বয়ফ্রেন্ড জোগাড় করেছো। আউই বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, যত কুকুর বেড়াল দেখেন সবই কি আমার বয়ফ্রেন্ড মনে হয় নাকি? মিস্টার তান তখন ভেতরে চলে যায়। চিনলু আউইকে বলে, কুকুর বেড়াল তুমি কাকে বললে? তবে আউই কিছু না বলে চলে যায়। এরপর রাতের বেলা আউই সকল লোকেদের বাইরে নিয়ে আসে পার্টি করার জন্য। তারা বলছিল, চিনলু যদি টের পেয়ে যায়। আউই বলে, চিনলু আর ইয়ান গভীর ঘুমে আছে, তারা আসবে না। আউই এদের সবাইকে নিয়ে নাচ করছিল। আসলে সে তাদের সবার হাত ধরে দেখছিল যে কার হাতের আঙুল বাঁকা আছে। আড়াল থেকে চিনলু আর ইয়ান তাদেরকে দেখছিল, তবে কারো আঙুলই তারা বাঁকা দেখতে পায় না। আউই কথায় কথায় জিজ্ঞেস করে, তাদের আরেকটা সুপারভাইজার কোথায়? শ্যাং বলে, দংজি, ও টয়লেটে গেছে, বললো একটু পরে আসবে। এরপর আউই চিনলুর কাছে আসলে চিনলু বলে, টয়লেটে কেউ নেই, তার মানে আসল অপরাধী হয়তো দংজি। এরপর তারা দংজির ঘরে যায়। সবকিছু দেখে আউই বিছানায় শুয়ে পড়ে, কারণ বিছানাটা তার কাছে সন্দেহজনক মনে হয়। সে তার সাথে চিনলুকে শুতে বলে। চিনলু বলে, কারণ? আউই বলে, আরে আসো না, এতে কিছু একটা বুঝতে পারবো। তুমি চিন্তা করো না, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপর চিনলু সেখানে বসে। তখন ইয়ান এদের দুজনকে এইভাবে দেখে নিজেকে বলছিল, দেখিস না, দেখিস না, এমনকি নিজের গালে নিজে চড়ও মারছিল। এরপর আউই খাটের ভেতরে একটা ছোট্ট বক্স পায়, যার মধ্যে একটা টোকেন ছিল। যেই টোকেনটা ব্যবহার করা হয় মানুষ যদি কোনো কিছু জমা রাখতে চায় সেই প্যাভিলিয়নে। মূলত এটা ব্যাংকের মতো একটা জায়গা, যেখানে তুমি তোমার মূল্যবান জিনিসপত্র বা টাকা পয়সা জমা রাখতে পারবে। আউই এরপর উপরে উঠে কিছু দেখার জন্য, তবে সে সেখান থেকে পড়ে যায়, কিন্তু চিনলু তাকে ধরে না। আউই তখন বলতে থাকে, তোমার মতো ছেলের সঙ্গে কাজ করা আসলেই অনেক কঠিন। এরপর এরা দুজন রাতের বেলা ওই জায়গায় চলে আসে। আউই বলে,
আজ তোমার সঙ্গে ইয়ান আসলো না যে? সে বলে, আমি আনিনি, বেশি মানুষ আনলে ঝামেলা। তোমার দাসী আসলো না কেন? আউই বলে, কিসের দাসী? ও আমার বোনের মতো। ও আসেনি তোমাদের ইয়ানের কারণে। চিনলু বলে, তোমার এই কথার মানে কি? ইয়ান ছোট থেকে আমার সঙ্গে বড় হয়েছে, ওর টেস্ট এত খারাপ নয় যে ও তোমার দাসী শাওকে পছন্দ করবে। আউই বলে, তোমার এই কথার মানে কি? তুমি কি এখনো মিস্টার তানের কথা নিয়ে পড়ে আছো? তুমি ভাবছো তোমাকে আমি নিজের বয়ফ্রেন্ড বানাতে চাইছি? তোমাকে আমি একটা কথা ভালো করে বলে দিই, সব মেয়েরা এক না, সবাই তোমাদের মতো গাধা ছেলেদের পছন্দ করে না। এদিকে ইয়ান আর শাও একসঙ্গে রেস্টুরেন্টে এসেছে। ইয়ান বলে, ওরা আমাকে সাথে নিল না। জানো আজ আমি কি দেখেছি? আজ মনে হলো তোমাদের ম্যাডাম আমার মাস্টারকে সিরিয়াস করতে চাইছিল। শাও ভীষণ রেগে যায়। সে বলে, তুমি কি অন্ধ নাকি? আমার মাস্টার এই কাজ কখনোই করতে পারে না। ইয়ান বলে, সেটা তো সমস্যা না, সমস্যা হলো আমাদের মাস্টার মেয়েদের কাছাকাছি যেতে পারে না, তার একটা সমস্যা রয়েছে। এদিকে এরা দুজন ওই ব্যাংকের কাছে আসে। দারোয়ান জিজ্ঞেস করে, আপনারা কি টাকা উঠাতে এসেছেন না রাখতে এসেছেন? একজন বলে উঠাতে এসেছে, একজন বলে রাখতে এসেছে। আউই বলে, রাখতে এসেছি, নাম হলো দংজি। দারোয়ান বলে, এই নামে তো ভেতরে একজন আছে। এটা শুনে তারা দুজন ভেতরে ঢুকে পড়ে। তখন দেখা যায় দংজি লুকিয়েছিল। সে এরপর একটা বক্স ছুরি দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। আউই বলছিল, এই বক্সে এত গোলমরিচ কোত্থেকে আসলো? তবে এখন তারা আগে দংজির পেছনে দৌড় দেয়। আউই দংজির সাথে চালের উপর দিয়ে দৌড়াচ্ছিল। দংজি বলে, তোমরা আমাকে বাধ্য করো না। আউই বলে, আমরা তোমাকে বাধ্য করছি না, তুমি গোল্ডেন রেশম আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমার কথা কাউকে বলবো না। দংজি বলে, এটা এত সহজ নয়। সে চিনলুর কাছে ক্ষমা চায়। চিনলু বলে, তুমি নিচে নেমে আসো, আমি জানি তুমি ইচ্ছে করে করনি, তোমার যত টাকা লাগে আমি দেবো, তোমার কি সমস্যা আমাকে বলো, আমি সমাধান করব, তুমি আগে নিচে নেমে আসো। তবে দংজি কথা শুনছিল না। আউই তাকে ধরতে গিয়ে সেখান থেকে পড়ে যেতে চায়। তখন চিনলু নিজের 2 হাত বাড়িয়ে দিয়ে তাকে ধরে ফেলে। ওই সময় দংজি দড়িতে আটকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় গোল্ডেন রেশম সেখানেই আছে। এদিকে ইয়ান অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। শাও তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। হঠাৎ ইয়ান উঠে শাওকে জড়িয়ে ধরে আর তাকে একটা গল্পের কিছু অংশ বলতে থাকে। শাও গল্পটা চিনে ফেলে, কারণ এটা তার সবচেয়ে পছন্দের গল্প। অন্যদিকে আউই বলছিল, প্রথমে দাচুন, পরে দংজি। যদিও আমরা গোল্ডেন রেশম উদ্ধার করেছি, তবে তারপরও এর পেছনে আসলে কে আছে তা আমরা এখনো ধরতে পারিনি। তবে চিনলু তার কথা শুনছিল না, সে বরঞ্চ দূরে দূরে হাঁটছিল। আর এরপর সে একেবারে চলেই যায়। রাতের বেলা চিনলু বারবার আউইর কথা ভাবছিল। সকালবেলা সে এক্সারসাইজ করছিল আর বলছিল, এটা কিভাবে সম্ভব, এটা তো হওয়ার কথা নয়। ইয়ান আসলে চিনলু বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার এক বন্ধু আছে। ইয়ান বলে, কোন বন্ধু? আমি কেন জানি না আপনার বন্ধু আছে? চিনলু তখন বলে, আসলে আমি কাল রাতে একটা ছোট মেয়েকে বাঁচিয়েছি, সে আমার অনেকটা কাছাকাছি ছিল। ইয়ান বলে, তাহলে আপনার কোনো রিয়াকশন হয়নি? চিনলু বলে, সেটাই তো সমস্যা, আমার কিছুই হয়নি। ইয়ান বলে, আরে ছোট মেয়ে, বাচ্চা মেয়েদের আর কি হবে? চিনলু বলে, বাচ্চা না, বড়। ইয়ান বলে, আন্টির বয়সী? চিনলু বলে, আর একটু ছোট। ইয়ান বলে, ও আচ্ছা, আউই। আরে আপনি এটা নিয়ে এত ভাবছেন কেন? আপনার বিয়ের বয়স হয়েছে, আর যার কথা আপনি বলছেন আপনি তার প্রেমে পড়ে গেছেন। এটা শুনে চিনলু নিজে ভীষণ অবাক হয়ে যায়।